আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের জ্বলন্ত চক্ষু। সেরাইকেলা থেকে আসছিলাম কলকাতায়। সেকেন্ড ক্লাস কামরায় আমি একা ছিলাম। অচেনা লোকের মুখ দেখতে হবে না বলে মনটা বেশ খুশি। ট্রেনে মানুষ হয় বিশেষ রূপে স্বার্থপর। জানলার ধারে বসে খানিকক্ষণ চাঁদের আলো দিয়ে ধোয়া নির্জন পৃথিবীটাকে দেখলাম। ছবিতে আঁকা পাহাড় আর বন, মাঠ আর নদী। আরো দূরে চোখ চালালে মনে হয় সেখানে গড়ে উঠেছে অচেনা অজানা অস্ফুট এক স্বপ্নরাজ্য। নির্জনতার ভেতর দিয়ে ঊর্ধ্বশ্বাস ছুটে ট্রেন গতি কমিয়ে প্রবেশ করলো জনকোলাহল মুখর জামশেদপুর স্টেশনে। সেখানেই লুপ্ত হলো আমার একলা থাকার আনন্দ। হঠাৎ কামরার দরজা খুলে গেল সশব্দে। ভেতরে নিঃশব্দে এসে দাঁড়ালো এক বৃদ্ধ শিখের দীর্ঘ মূর্তি। তার সমস্তই মস্ত, লম্বা চওড়া প্রকাণ্ড দেহ, প্রকাণ্ড দাড়িগোঁফ, প্রকাণ্ড পাগড়ি। বয়স 60-এর উপরে বোধ করি, কিন্তু বলিষ্ঠ দেহ সিধে হয়ে রয়েছে একদম সরল যষ্টির মতো। সুতীক্ষ্ণ দৃষ্টির ভেতর দিয়ে বেরোচ্ছে যেন আগুনের ফিনকি। আগন্তুক এদিককার একখানা আসন দখল করল। লক্ষ্য করলাম তার সঙ্গে মোটঘাট কিছুই নেই। সে বেশি দূরের যাত্রী নয় ভেবে মনে মনে কিঞ্চিত আশ্বস্ত হলো। শিখ যাত্রী আমার দিকে তাকিয়ে রইল নীরবে নির্নিমেষ নেত্রে। ভালো লাগলো না তার দৃষ্টির তীব্রতা। জানলার দিকে মুখ ফিরিয়ে বসলাম। পাহাড় আর জঙ্গল, আলো আর অন্ধকার, নির্জনতা আর নিস্তব্ধতা। যদিও রেলগাড়ির শব্দ ভেঙে দিচ্ছিল স্তব্ধতাকে, কিন্তু এইভাবে কতক্ষণ আর বাইরের দিকে তাকিয়ে থাকা যায়? কবিরা হয়তো সারা রাত জেগে বসে পাহাড়ে প্রান্তরে বনে জ্যোৎস্নার উৎসব দেখতে পারেন, কিন্তু কবিতা লেখা দূরের কথা, মিল কাকে বলে আমি তাই জানি না। আবার ভেতর দিকে ঘুরে বসলাম। আবার দেখলাম সেই জাগ্রত জ্বলন্ত দৃষ্টি। অপরিচিত লোকটির আমার দিকে এমন ভাবে তাকিয়ে থাকার অর্থ কি? এ হচ্ছে অভদ্রতা। কঠিন ভাষায় আমার প্রতিবাদ করার ইচ্ছা ছিল, কিন্তু শিখের প্রকাণ্ড দেহের খাতিরে সেই ইচ্ছাটা দমন করতে বাধ্য হলাম। শক্তির বিরুদ্ধে বিরক্তি ব্যর্থ। ও দৃষ্টিকে ফাঁকি দেওয়ার সবচেয়ে নিরাপদ উপায় হচ্ছে বিছানায় লম্বমান হয়ে দুই চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়া। তারপরও লোকটা যদি আমার পানে চেয়ে সারা রাত কাটাতে চায়, তাতে আমার একটু আপত্তি নেই। বিছানা পাতলাম, শুয়ে পড়লাম, দুই চোখ বন্ধ করে দিলাম। আমি হিন্দি ভাষায় শুনলাম, বাবাজি কি এইভাবেই ঘুমাবেন? জালালে দেখছি। চোখ না খুলেই বললাম, হ্যাঁ, ঘুমাবেন না। ভাবলুম মন্দ আবদার নয়। আমি জেগে বসে থাকি আর উনি আমাকে দৃষ্টিবান দিয়ে ক্রমাগত বিদ্ধ করতে থাকুন সারা রাত ধরে। ঘুমাবো বই কি, আলবাদ ঘুমাবো। আবার শুনলাম, বাবাজি ঘুমাবেন না। কেন ঘুমাবো না কেন? এই কামরায় ঘুমুলে আপনি বিপদে পড়বেন। বিপদ? হ্যাঁ। লোকটা বলে কি? এতক্ষণ পরে চোখ খুললাম, কারণ এর পরেও চোখ না খোলা হচ্ছে ডাহা বোকামি। দেখলাম ওদিককার আসনের ওপর থেকে অদৃশ্য হয়েছে সেই বৃদ্ধ শিখের মূর্তি। কামরার মাঝখানে দাঁড়িয়ে আছে এক যুবক। চেহারা দেখে বোঝা যায় সেও শিখ। সবিস্ময়ে উঠে বসলাম। বৃদ্ধ শিখই বা কোথায় গেল, আর এই যুবকই বা এখানে চলে এলো কেমন করে? ইতিমধ্যে ট্রেন তো কোথাও থামেনি। রীতিমতো হতভম্ব হয়ে গেলাম। ব্যাপারটা হচ্ছে, হতভম্ব ভাবটা লক্ষ্য না করেই যুবকটা যেন নিজের মনেই বলল, হ্যাঁ, বিশেষ করে এই কামরাটাই হচ্ছে বিপজ্জনক। ফ্যাল করে তার দিকে তাকিয়ে শুধালাম, কেন? অজিত সিং এখানে বেড়াতে আসে। কে অজিত সিং? আমার শ্বশুর। অজিত সিং এর পরিচয়টা স্পষ্ট হলো না। বললাম, আপনার শ্বশুর এখানে আসেন বলেই কি কামরাটা বিপজ্জনক? হ্যাঁ, অজিত সিং হচ্ছে হত্যাকারী। বোঝা যাচ্ছে নিজের শ্বশুর সম্বন্ধে যুবকের ধারণা খুব একটা উচ্চ নয়, কিন্তু অজিত সিং লোকটা কি? হঠাৎ মনে একটা সন্দেহ জাগল। জিজ্ঞাসা করলাম, আপনার শ্বশুর কি বৃদ্ধ? হ্যাঁ, মস্ত লম্বা চওড়া দেহ। ঠিক। অজিত সিং বুড়ো, তবু এখনো খুব জোয়ান। কিন্তু আপনি কি তাকে দেখেছেন? যুবকের চোখে মুখে ও স্বরে উত্তেজনা। বললুম,
কাকে রেখেছে আমি ঠিক জানি না, তবে জামশেদপুর থেকে এক বৃদ্ধ শিখ এই কামরায় উঠেছিল বটে। কখন যে নেমে গিয়েছে তা বলতে পারি না। বোধহয় তখন আমি ঘুমিয়ে পড়েছিলাম। যুবক ব্যস্তভাবে কামরার এদিক থেকে ওদিক পর্যন্ত গিয়ে আবার ফিরে আমার কাছে এসে দাঁড়ায়। তাহলে এর মধ্যে অজিত সিং এখানে এসেছিল? হায় হায়, তো করেও তাকে ধরতে পারলুম না। নিশ্চয়ই সে আমার বই পালিয়েছে। ধূর্ত শয়তান। আর বাবুজি, তুমিও বেঁচে গিয়েছো। মানে? আমি এখানে না এলে তোমাকে সে খুন করতো। কি অপরাধে? অপরাধ আবার কি? বিনা অপরাধ। সে হচ্ছে হিংস্র পশুর মতো। এই কামরায় সে কয়েকজন যাত্রীকে খুন করেছে। তোমাকেও করতো। গা শিউরে উঠল। এ যা বলছে তা কি সত্য? বৃদ্ধ শিখের এই অসহনীয় দীপ্ত চক্ষুর কথা মনে পড়ল। তার দৃষ্টিতে একটা হিংস্র বন্যভাব দেখেছি বটে। বাঘ হয়তো সেইভাবেই তাকায় তার শিকারের দিকে। যুবক বললে, অজিত সিং তাই আমাকে খুন করেছে, আর সেই অপরাধে তার ফাঁসি হয়েছে। ফাঁসির পরেও আমি তাকে ছাড়িনি। তার পিছনে পিছনে সর্বদা আছি, ছায়ার মতো ঘুরি। আর কতকাল এভাবে যাবে জানি না, কিন্তু একদিন না একদিন আমি তাকে ধরবই ধরব। আর শোনো বাবুজি, সে আমাকে খুন করেছিল এই কামরার ভিতরেই। সাবধান, খুব সাবধান। এখনো এই কামরায় এলে তার মাথায় জাগে খুনের নেশা। ট্রেন একটা স্টেশনে এসে দাঁড়িয়েছে। হঠাৎ যুবকটি কামরার দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। যুবককে খুন করার অপরাধে অজিত সিং এর ফাঁসি হয়েছে এবং তারপরেও ট্রেনে চড়ে ভ্রমণ করছে তারা দুজনে। চমৎকার গল্প। কোনো গাঁজাখড়ে উপন্যাসের লেখকও এমন উদ্ভট কল্পনা মাথায় আনতে পারেনি। ট্রেন ছুটছে। খানিকক্ষণ বাইরের দিকে তাকিয়ে উন্মত্ত যুবকের কথা ভাবতে লাগলাম। তারপর মনে মনে হেসে আবার শয়নের উদ্যোগ করেছি। হঠাৎ চোখ পড়ল ওদিককার আসনে। এ কি চরম বিস্ময়! মূর্তির মতো স্থির হয়ে বসে আছে সেই বৃদ্ধ শিখ। তার জ্বলন্ত চোখ দুটোও স্থির হয়ে আছে আমার দিকে। প্রথমটা আমার সর্বাঙ্গ আচ্ছন্ন হয়ে গেল দারুণ আতঙ্কে। হিংস্র হত্যাকারী অজিত সিং, ছাত্রীদেরকে সে খুন করে। আমার এখানে তার আবির্ভাবের কারণ কি? এতক্ষণ কোথায় লুকিয়ে ছিল সে? তারপরেই মনে পড়ল সব কথা। আমি হো হো করে হাসতে লাগলাম। পুরো ভুরু সংকুচিত করে বৃদ্ধ বিরক্ত স্বরে বলল, হাসছো কেন? তুমি কি অজিত সিং? আমার নাম তোমাকে কে বললে? তোমার জামাই। কে? শের সিং? সে আর কি বলেছে? তাকে তুমি খুন করেছো, তাই বিচারে তোমার ফাঁসি হয়েছে। সত্য কথা। আমি আবার হো হো করে হেসে উঠলাম। বললাম, তোমরা শ্বশুর জামাই কেউ কম যাও না। ধন্য তোমরা। কিন্তু এই কিরকম ঠাট্টা? ঠাট্টা? ঠাট্টা নয় তো কি? চলন্ত ট্রেনে ওঠানামা করে যাত্রীদের মিথ্যে ভয় দেখিয়ে তোমরা কি আনন্দ পাও? জেনে রেখো, এত সহজে আমি ভয় পাবো না। অজিত সিংহের চোখ আরো তীব্র হয়ে উঠল, কিন্তু মুখে সে কিছুই বলল না। নিহত শের সিং আর ফাঁসি কাঠে মৃত অজিত সিং দুজনেই জীবন্ত। দুজনেই হয়তো বিনা টিকিটেই রেলপথে ভ্রমণ করছে, আর খোশ মেজাজে করছে যাত্রীদের পিলে চমকে দেওয়ার চেষ্টা। এমন আজগুবি ঠাট্টার কথা কে কবেই বা শুনেছে? দোহাই সিংহ মশাই, দয়া করে এমন কটমটি আমার দিকে চেয়ে থাকবেন না। ঠাট্টারও একটা সীমা আছে। আপাতত আমাকে কি একটু ঘুমাতে দেবেন? না হলে আমি অন্য কামরায় যেতে বাধ্য হব। পরের স্টেশন আসতে আর দেরি নেই। অজিত সিং গম্ভীর স্বরে ধীরে ধীরে বলল, তোমার ধারণা আমরা তোমার সঙ্গে ঠাট্টা করছি? নিশ্চয়ই। তোমার ধারণা আমরা জীবিত? তার বলতে? মূর্খ। অজিত সিং দাঁড়ালো। তার কাঁধ থেকে পৈতার মতো বন্ধনীতে ঝুলানো কৃপান দুলে উঠল। জলজল করছে তার দুটো নৃশংস চোখ। মনে মনে প্রমাদ গুণে ভাবলাম, ব্যাপার তো সুবিধের বলে মনে হচ্ছে না। ঠাট্টাটা এইভাবে সাংঘাতিক হয়ে উঠবে নাকি? শ্বশুর আর জামাই দুজনেই নিশ্চয়ই উন্মাদ রোগগ্রস্ত। ঘুম থেকে উঠে কার যে মুখ দেখেছি, আজকের যাত্রা কিছুতেই শুভ নয়। প্রচন্ড স্বরে অজিত সিং বললে, শের সিং,
শের সিং, তুমি হচ্ছ আমার দুষ্ট গ্রহ। কুক্ষণে আমি তোমাকে হত্যা করেছিলাম। আমার কাছ থেকে তুমি অনেক শিকার কেটে নিয়েছো, তো আজ আর তুমি পারলে না। তুমি আসছো জেনেই আমি গা ঢাকা দিয়েছিলাম, কিন্তু তুমি বিদায় হওয়ার পর আমি আবার ফিরে এসেছি। এবারে আমার হাত থেকে আর কেউ শিকার ছিনিয়ে নিতে পারবো না। এবারে আমি জয়ী হব, আমি। কি ভীষণ সেই অট্টহাস্য! ফেটে গেল আমার কান। কাঁপতে কাঁপতে আমি উঠে দাঁড়ালাম। আচম্বিতে নিভে গেল কামরার আলো। বিস্ফারিত চোখের সামনে দেখলাম নীলবর্ণ আগুনে ভরা দুটো নিষ্ঠুর, ক্রুদ্ধ আর বুভুক্ষ দৃষ্টি ধীরে ধীরে এগিয়ে আসছে আমার দিকে। পায়ে পায়ে পেছোতে পেছোতে কামরার এক প্রান্তে গিয়ে দাঁড়ালাম। সেই অপার্থিব ভয়ঙ্কর চোখ দুটো তখন যেন তাউ তাউ করে চলছে। দৈব গতিকে হাত লেগে গেল বৈদ্যুতিক বাতির চাবিতে, আর তপ করে জ্বলে উঠল আলো। সঙ্গে সঙ্গে বাইরেও দেখা গেল সারি সারি বৈদ্যুতিক আলো আর জনতার কণ্ঠস্বর। ট্রেন প্রবেশ করছে খড়গপুর স্টেশনে। কামরার ভেতর দাঁড়িয়ে আছি একা। কোথায় সেই অজিত সিং আর কোথায় সেই জ্বলন্ত চোখ? আমার মাথা কি হঠাৎই খারাপ হয়ে গেছিল? আমি কি এতক্ষণ ধরে এক দুঃস্বপ্ন দেখছিলাম? স্বপ্নই হোক আর যাই হোক, এই কামরায় আর একবারও নয়। চুলো যাক একা থাকার আনন্দ। আমি চাই এখন জনতায় পরিপূর্ণ একটা কামরা। বসার জায়গা না পেলে দাঁড়িয়ে যেতেও রাজি। তাড়াতাড়ি প্ল্যাটফর্মে নেমে চিৎকার করলাম, কুলি, কুলি! এই ছিল আমাদের আজকের গল্প। যদি আজকের গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।